স্কুল সার্ভিস কমিশনের ক্লাস 9 টু 12-এর জন্য যে পিটি বা প্রিলিমিনারি টেস্ট এক্সামটি হবে, সেই এক্সামটিতে পাস করার জন্য সহজ উপায় কী, এটা তোমরা অনেকেই জানতে চেয়েছো। ঠিক এখানে তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, একটা কম্পিটিটিভ এক্সাম যেটাকে ক্র্যাক করে যদি তোমরা চাকরিটা পেয়ে যাও, তোমাদের সারাটা জীবন একবারে স্মুথলি চলতে থাকবে। ব্যাংকে প্রচুর টাকা থাকবে, এই সমাজ তোমাদেরকে প্রচুর রেসপেক্ট দেবে, সঙ্গে যে সমস্ত মানুষজন তোমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তারাও কিন্তু নিজের থেকে তোমার কাছে আসবে। এই সমস্ত কিছু যে পাবে, সেই এক্সামটাকে ক্র্যাক করার কি কোনো সহজ উপায় থাকতে পারে আদৌ? তো যাই হোক, এই ভিডিওতে তোমরা যখন এসেই পড়েছো, অবশ্যই তোমাদের সঙ্গে কিছু এক্সপিরিয়েন্স, কিছু টিপস শেয়ার করব। তবে হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলবো যে প্রিলিমিনারি টেস্ট পাস করার কিন্তু কোনো সহজ উপায় নেই। তোমাদেরকে আমি একটা রাস্তা দেখিয়ে দিতে পারি, অনেকগুলো রাস্তা আছে, তার মধ্যে বলতে পারি এই রাস্তাটা দিয়ে তুমি যদি হেঁটে যাও তোমরা কিন্তু সাকসেস পেতে পারবে। কিন্তু সেই রাস্তা দিয়ে হাঁটাটা কিন্তু ভীষণই কঠিন ব্যাপার, কারণ সেই রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে তোমাদের অনেক বাধা আসবে। এই রাস্তাটা কিন্তু মোটেই সহজ নয়। তাহলে সেই রাস্তাটা কি? দেখো, সেই রাস্তাটা হচ্ছে তোমাদের যে জিকে সেকশনটা রয়েছে, সেই জিকে সেকশনে অনেকগুলো সাবজেক্ট দেওয়া রয়েছে। তো বর্তমান সময়ে আমাদের ইন্ডিয়াতে এবং ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলি হচ্ছে, যেখানে এই প্রিলিমিনারি টেস্টের যে সিলেবাসটি সেরকমই প্রায় সিলেবাস, সেই সমস্ত এক্সামগুলো দেখলে দেখতে পাবে কি যে সেখানে কিন্তু একটা ট্রেন্ড ফলো করা হচ্ছে। তো যেহেতু প্রত্যেকটা বোর্ড একটা ট্রেন্ডকে ফলো করছে, অবভিয়াসলি স্কুল সার্ভিস কমিশন যখন এক্সাম নেবে তারা কিন্তু অন্য কোনো ট্রেন্ড ফলো করবে না, সেই ট্রেন্ডটাকে তারা কন্টিনিউ করার চেষ্টা করবে। সেটা কি? প্রত্যেকটা এক্সামে দেখা যাচ্ছে কি যে কারেন্ট অ্যাফেয়ার্স সেকশন থেকে প্রচুর প্রশ্ন আসছে বর্তমানে। যদি 25টা কোশ্চেন থাকে জিকে সেকশন, সেখানে প্রায় 7 থেকে 8টা প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স সেকশন থেকে। তার মানে যদি তোমাদের 50টি প্রশ্ন থাকে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স সেকশন থেকে, সেখান থেকে তোমরা ধরতে পারো প্রায় 15খানা মতো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স সেকশন থেকে প্রশ্ন আসবে। এরপর নেক্সট যেটা চলছে সেটা হচ্ছে স্ট্যাটিক জিকে। এই স্ট্যাটিক জিকে থেকেও কিন্তু ভীষণ প্রশ্ন এক্সামে দেখা যাচ্ছে। দেখো, এই স্ট্যাটিক জিকের যে সিলেবাস সেটা কিন্তু অনেক বড় সিলেবাস। এখানে কীরকম প্রশ্ন আসে? বিশ্বের উচ্চতম, বিশ্বের দীর্ঘতম, ভারতের উচ্চতম, ভারতের দীর্ঘতম, প্রথম এটা কে করেছে। তার মধ্যে কিন্তু বুকস অ্যান্ড অথার সেটাও আসবে, রাইটার আসবে, স্পোর্টস আসবে। অনেক সময় তোমরা দেখে থাকো যে এই কাপগুলি কার সঙ্গে যুক্ত, এই স্পোর্টসে কতজন মেম্বার থাকে বা খেলোয়াড় থাকে, এই যে খেলাটা, এই খেলার মাঠের দৈর্ঘ্য এবং প্রস্থ কত, এই ধরনের যে প্রশ্ন, বা কে কোন নৃত্যের সঙ্গে জড়িত, কোন রাজ্যের কোন নৃত্য ফেমাস, এই সমস্ত যে প্রশ্নগুলি হয় এগুলি সবই কিন্তু স্ট্যাটিক জিকের আন্ডারে আসবে। এখান থেকে দেখা যাচ্ছে মানে কারেন্ট অ্যাফেয়ার্স সেকশন আর স্ট্যাটিক জিকে সেকশন, এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসবে। মানে ধরে রাখতে পারো 50টি যে জিকের এবং কারেন্ট অ্যাফেয়ার্স সেকশন, তার মধ্যেই দুটো থেকেই প্রায় 15-30খানা কিন্তু প্রশ্ন থাকবে। তার মানে কি তোমাদের স্ট্র্যাটেজিটা এটাই হওয়া উচিত, বা রাস্তাটা এটাই হওয়া উচিত যে সমস্ত সাবজেক্টগুলিকে প্রথমে না করে, যদিও কারেন্ট অ্যাফেয়ার্স এখন করার প্রয়োজন নেই, এক্সাম যখন হবে তার থেকে 6 মাস আগে থেকে পড়লেই হবে। স্ট্যাটিক জিকে সেটাকে তোমরা কমপ্লিট করতে হবে সবার আগে। এর জন্যে কী করবে? দেখো, স্ট্যাটিক জিকের জন্য বেসিক্যালি কিন্তু কোনো বুকস হয় না, মার্কেটের যে জিকে বুকগুলি হয় সেই জিকে বুকের মধ্যে কিন্তু স্ট্যাটিক জিকের একটা পোর্শন রয়েছে। বা তোমরা যে এমসিকিউ বুকগুলি তোমাদেরকে বিভিন্ন ভিডিওতে রেকমেন্ড করেছি, সেই সমস্ত এমসিকিউ বুকে কিন্তু একটা করে স্ট্যাটিক জিকের পোর্শন দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে প্রিপারেশন নেবে। এরপরে দুটো সেকশনের পর তারপর যে সেকশনটি টার্গেট হচ্ছে বর্তমানে, সেটি হচ্ছে হিস্ট্রি, তারপরে হচ্ছে জিওগ্রাফি। তার মানে কি তোমাদেরকে এই দুটো করে নেওয়ার পর তোমাদেরকে হিস্ট্রি এবং জিওগ্রাফির দিকে তাকাতে হচ্ছে। এখান থেকেও কিন্তু একটা ভালো রকমের ওয়েটেজ থাকবে এক্সামে। তো তোমরা এর জন্য কী করবে? তোমাদেরকে যেই সমস্ত এমসিকিউ বুকগুলি বলেছি, আমি এমসিকিউর উপর ফোকাস করছি এই কারণে, এখন আর টেক্সট বুক পড়ে কিন্তু লাভ নেই। তোমাদেরকে সবটাই কমপ্লিট করতে হবে এমসিকিউ ফরম্যাটে। ইতিহাস পড়বে, ইতিহাসের প্রত্যেকটা চ্যাপ্টার পড়বে এমসিকিউ ফরম্যাটে। তো যে কোনো একটা বা দুটো, একটা বুক নিলে হবে না, অ্যাটলিস্ট দুটো যে এমসিকিউ বুক যা রেকমেন্ড করেছি নেবে। সেখানে ইতিহাসের উপর যা প্রশ্নগুলি আছে সেগুলিকে পড়ে নিলে, জিওগ্রাফিতে গেলে জিওগ্রাফি পড়ে নিলে। তার মানে প্রথমে স্ট্যাটিক জিকে, তারপর হিস্ট্রি, তারপর জিওগ্রাফি, এই 4টা সেকশন সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স, এই 4টা সেকশন করলে তোমরা 50-এর মধ্যে দেখতে পাবে প্রায় 35 থেকে 40খানা কিন্তু প্রশ্ন এই 4টা সেকশন থেকেই পেয়ে যাবে। বাকি যে 10টা বা 10 নাম্বার থাকবে, তার মধ্যে সায়েন্স ঢুকবে, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান,
ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ইকোনমি, এই সমস্ত জিনিসগুলি ঢুকবে। তার মানে কি হবে, তোমাদের রাস্তাটা এটাই ফলো করতে হবে যে এই চারটের উপর তোমাদেরকে বেশি ফোকাস করতে হবে বা প্রথমে ফোকাস করতে হবে। যখন তোমাদের এই চারটে ভালোভাবে আয়ত্তে এসে যাবে, তোমাদের এক্সামে কিন্তু জিকে সেকশনটা অনেকটা আয়ত্তে এসে যাবে। তারপর তুমি জীবনবিজ্ঞান ধরো, ভৌতবিজ্ঞান ধরো, ইন্ডিয়ান পলিটি ধরো, ইন্ডিয়ান ইকোনমি ধরো। ইন্ডিয়ান ইকোনমি বেসিক্যালি ধরারই প্রয়োজন নেই, সেখান থেকে এক্সামে প্রয়োজন একটা বা দুটো কোশ্চেন আসার চান্স রয়েছে। এরপর প্রিলিমিনারি টেস্টের সিলেবাসের মধ্যে রয়েছে কি ম্যাথামেটিক্স। যে সিলেবাসটি দেওয়া রয়েছে সেখানে 16খানা চ্যাপ্টার দেওয়া রয়েছে। অবভিয়াসলি তোমাদেরকে 16খানা চ্যাপ্টার করতে হচ্ছে, এখানে ইম্পর্টেন্ট বলে কিছু হয় না। তবে এখানে একটা জিনিস, তোমাদের এক্সামে কিন্তু অ্যারিথমেটিক এবং ম্যানসুরেশন পার্ট থেকেই বেশি প্রশ্ন আসবে। এটা কিন্তু প্রাইমারি টেট নয়, এখানে কিন্তু বীজগণিতের উপর বিশেষ কোনো ফোকাস হবে না, একটা বা দুটো আসতে পারে। এর মধ্যে একটা জিনিস বলা আছে কি, যে 16টি যে চ্যাপ্টার রয়েছে তার মধ্যে যখন তোমরা ম্যাথামেটিক্স করতে যাবে সেক্ষেত্রে প্রথমে পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস আর ইন্টারেস্ট, এই চ্যাপ্টারগুলিকে সবার প্রথম করবে। এখান থেকে করলে কি হবে, যদি তোমার এই চ্যাপ্টারগুলি, এই 3-4টে চ্যাপ্টার যদি তোমার আয়ত্তে এসে যায়, বাকি যে চ্যাপ্টারগুলো রয়েছে না সেগুলি কোথাও গিয়ে এর সঙ্গে রিলেট করে, সেগুলি করতে তোমাদের কিন্তু সুবিধা হবে। এর জন্য এটাই টিপস। আর ম্যাথামেটিক্সের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, যে প্র্যাকটিস করবে প্রচুর সেই কিন্তু ম্যাথামেটিক্সকে আয়ত্তে আনতে পারবে। এখানে ভালো খারাপ মানে ক্যান্ডিডেট, ভালো ক্যান্ডিডেট, খারাপ ক্যান্ডিডেট এমন কিন্তু হয় না। যে যত প্র্যাকটিস করবে সে তত নাম্বার নিয়ে আসতে পারবে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে। বাকি রয়েছে কি তোমাদের ইংলিশ সেকশন, সেখানেও কয়েকটি টপিক সিলেবাসে দেওয়া রয়েছে। তো সেই সমস্ত যে টপিকগুলি দেওয়া রয়েছে, এখানে তো ইম্পর্টেন্ট বলে কিছু নেই। ইংলিশের ক্ষেত্রে তোমাদেরকে দুটো ইংলিশের বুক তুলতে হবে, সেই দুটো যে বুক তুললে এই টপিকগুলোকে সেই বুক থেকে শুধু খুঁজবে আর সেখান থেকে তোমরা পড়বে। আর কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ইংলিশ পোর্শন থেকে যে কোশ্চেনগুলি আসে তার মধ্যে কিন্তু ভোকাবুলারি যে পার্টটি রয়েছে সেখান থেকেই বেশি প্রশ্ন আসে। মানে বেসিক্যালি তোমাদের মুখস্থের উপর জোর দিতে হবে। আর এই পার্টটার উপর বেশিরভাগ ক্যান্ডিডেট কিন্তু একটু দুর্বল হয়ে থাকে, তাই এটার উপর বেশি ফোকাস করার দরকার নেই। কয়েকটি জিনিস, সেগুলিকে কয়েকটি ইম্পর্টেন্ট বুক থেকে ওই টপিকগুলোকে শুধু তোমাদেরকে পড়ে নিতে হবে। তো এরকমভাবে তোমাদেরকে রাস্তা তৈরি করতে হবে। এই রাস্তা কিন্তু একেবারেই সহজ নয়। আমি যতটা তোমাদেরকে ইজিভাবে বললাম, যখন তোমরা অ্যাকচুয়ালি করতে নামবে তখন দেখতে পাবে তোমাদের কিন্তু অনেক বাধা আসবে। আর এই সমস্ত বাধাগুলি কিন্তু তোমাদেরকে ফেস করতে হবে। আমরা তোমাদেরকে এই ইউটিউবের যে 5 মিনিট, 7 মিনিট বা 10 মিনিটের ভিডিও, তোমাদেরকে সামান্য কিছু গাইড করতে পারি। তোমাদেরকে ভীষণ যে হেল্প করে দেবো সেরকম কিন্তু পসিবল নয়। তার জন্য অনেক বড় বড় ভিডিও বানাতে হবে, যেগুলি এই 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিটের ভিডিওর পক্ষে কিন্তু পসিবল নয়। এইগুলি তোমাদেরকে উপরে উপরে আমরা বলতে পারি যে তোমরা এই সাবজেক্টগুলোর উপর ফোকাস করবে। যখন তুমি অ্যাকচুয়ালি ওই সাবজেক্টের উপর ফোকাস করতে যাবে সেখানে দেখতে পাবে কিন্তু অনেক প্রবলেম ফেস করছো তোমরা। যদি এক্সামটাকে এক্সামের মতো তোমরা নাও এবং এক্সামটাকে ক্র্যাক করতে হয়, আর না হলে তোমরা এমনি যদি উপরে উপরে পড়তে যাও সেক্ষেত্রে বেশি প্রবলেম কিন্তু আসবে না। শুধু শেষে একটাই কথা বলবো যে এই যে কোনো এক্সামকে পাস করার কিন্তু কোনো সহজ উপায় নেই। তোমাদেরকে প্রচুর পরিশ্রম করতে হবে। আবার শুধু পরিশ্রম করা বললেও ভুল হবে, তোমাদেরকে কিন্তু স্মার্টলি পরিশ্রম করতে হবে। বেসিক্যালি তুমি যেই বোর্ডটাকে টার্গেট করছো, তুমি যেই এক্সামটাকে টার্গেট করছো, সেই বোর্ড একজন ক্যান্ডিডেটের কাছ থেকে কী চায় সেটা তোমাকে জানতে হবে। বা সেই বোর্ড কোন বুকস থেকে কোশ্চেন বানায়। আলটিমেট সে যখনই কোনো এক্সাম হয়, যে কোশ্চেনগুলো যে বানায় তারা তো নিজের থেকে বানায় না, তাদেরকে কোনো না কোনো বুকস থেকেই বানাতে হবে। তো তুমি যদি সেগুলো জানতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমার এই কঠিন রাস্তাটা অনেকটা সহজ হতে পারে। তো এই সমস্ত স্মার্ট যে ব্যাপারগুলি রয়েছে, তোমার প্রিপারেশন হার্ডের সঙ্গে এই স্মার্ট জিনিসগুলোকে কিন্তু অ্যাপ্লাই করতেই হবে। তবেই কিন্তু তুমি ওই যে 2%, 3% ক্যান্ডিডেট পাস করবে তার মধ্যে আসতে পারবে। নাহলে কিন্তু বাকি যে 97% ক্যান্ডিডেট রয়ে যাবে তুমি তার মধ্যেই রয়ে যাবে। সেই জন্য আমি আবারও বলছি, সহজ কোনো উপায় নেই, পরিশ্রম তোমাদেরকে করতেই হবে।